তো সিনার্স হচ্ছে 2025 সালের রায়ান কোগলার পরিচালিত একটি হরর সিনেমা এবং এটা একটা মাস্টারপিস। এই সিনেমার থেকেও হরর এলিমেন্ট অনেক সিনেমাতে বেশি রয়েছে, এটার থেকেও অনেক জমজমাটি সিনেমা রয়েছে। তা সত্ত্বেও এই সিনেমাটাকে 2025-এর ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হিসেবে কনসিডার করা হচ্ছে। কেন? কারণ এই সিনেমাটা যে ডিপ কালচারাল ইম্প্যাক্ট ফেলেছে সেগুলো সচরাচর কোনো হরর সিনেমা ফেলতে পারে না। সিনেমার মধ্যে থাকা ভর্তি সিম্বলিজম, আমেরিকান হিস্ট্রি মানে হিস্টোরিক্যাল ইভেন্টস, প্রত্যেকটা জিনিস এই সিনেমাতে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমাদের বহু মানুষদের কাছে এই সিনেমাটা একটা সাধারণ সিনেমা মনে হলেও কিছু নির্দিষ্ট বর্ণের এবং কিছু নির্দিষ্ট দেশের মানুষদের কাছে এই সিনেমাটা খুবই গভীর একটা সিনেমা। তবে অবভিয়াসলি এই ভিডিওতে আমি সেই হিস্টোরিক্যাল ইভেন্টগুলো নিয়ে আলোচনা করব না, বেসিক সিনেমার প্লট এবং কেন সিনেমাটাকে এরকম 2025-এর ওয়ান অফ দ্য বেস্ট হিসেবে কনসিডার করা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি সিনার সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতে কিছু দারুণ কথা বলা হয় যে বেশ কিছু মানুষ জন্মায় এক টাইপের আশীর্বাদ, এক টাইপের শক্তি নিয়ে। তাদের গান, সেই মিউজিকে যে জাদু রয়েছে যেটা মৃত্যু এবং জীবন্তর দুনিয়ার মাঝে যে পর্দা রয়েছে সেটাকে ছিঁড়ে ফেলে। তাদের সঙ্গীতের জাদুতে সময়ের আগে এবং সময়ের পরের অর্থাৎ ভবিষ্যতে থাকা প্রত্যেকটা আত্মা একত্রিত হয়। পুরাতন আয়ারল্যান্ডে এদেরকে বলা হতো ফিলি, চাকটাও ইন্ডিয়ানরা এদের বলতো ফায়ার কিপার্স এবং ওয়েস্ট আফ্রিকানসরা এদের বলতো গ্রিয়র্স। তাদের সঙ্গীতে যে জাদুটা রয়েছে যেটা এই সম্পূর্ণ কমিউনিটিকে হিল করে দেয়, মানুষদের সুস্থ করে দেয়, মানুষদের শক্তি যোগায়, তবে একই সাথে অনেক শয়তান শক্তিকেও আমন্ত্রণ জানায়। এই সিনেমাতে মিউজিককে খুব বেশিভাবে ফোকাস করা হয়েছে, বিশেষ করে ব্লুজ। একটা সময় আমরা যেমনটা জানতাম যে বর্ণবিদ্বেষ এবং কৃষ্ণাঙ্গ মানুষদের স্লেভ হিসাবে ব্যবহার করা হতো, তাদেরকে চাকর বানিয়ে রাখা হতো এবং তাদের ভেতরে থাকা এই যন্ত্রণা থেকেই একটা সঙ্গীতের আবিষ্কার হয় যেটাকে ব্লুজ বলা হয়। এবং আইরনি দেখুন যে তাদের গাওয়া সেই ব্লুজ সঙ্গীতটাই সাদা চামড়া মানুষদের মধ্যেই কিন্তু ফেমাস হয়ে যায়। একই সাথে এই সিনেমার নাম হচ্ছে সিনার্স এবং বাইবেলের একটা ফ্রেজ রয়েছে সম্ভবত যেখানে বলা হয়েছে যে উই অল আর সিনার্স, মানে প্রত্যেকেই পাপী, যেটার এক্স্যাক্ট মিনিং আমি আপনাদের অবশ্যই এক্সপ্লেন করতে পারবো না। যেমনটা বললাম যে এই সিনেমাতে কিছু কালচারাল, কিছু রিলিজিয়াস অ্যাঙ্গেল রয়েছে যেগুলো আমারও বোঝাপড়ার বাইরে। তো সালটা হচ্ছে 1932, অক্টোবর 16, স্থান হচ্ছে মিসিসিপি। আমরা স্যামিকে দেখতে পাই যে গাড়ি করে চলে আসে একটা চার্চে। সে তার পিতার সাথে সাক্ষাৎ করে যে হচ্ছে একজন রেভেরেন্ড। স্যামির অবস্থা খুবই খারাপ, মানে তাকে দেখে বিধ্বস্ত মনে হচ্ছে। তার সারা গায়ে রক্ত এবং তার গিটারটা ভেঙে গেছে, জাস্ট তার হাতে সেই গিটারের একটা টুকরো রয়েছে। তার পিতা তাকে দেখে কাছে টেনে নেয় এবং তাকে বলে যে ধর্মের পথে আসতে, তাকে তার পাপগুলোকে ফেলে দিতে। এখানে পাপ বলতে সে সঙ্গীতকে বোঝাচ্ছে যে তার শয়তানকে ডাকে। এবং স্যামির মুখে আমরা একটা আঁচড় দেখতে পারি যেটা সম্ভবত কোনো মানুষ তো করেননি। কি ঘটেছিল অ্যাকচুয়ালি সেটা জানার জন্য আমাদের 24 ঘন্টা অর্থাৎ একটা দিন আগে যেতে হবে। আমরা স্যামিকে দেখতে পাই খেতে সে কাজ করছে। তারা কিন্তু ফ্রি ম্যান না, অর্থাৎ এই মানুষগুলো স্বাধীন না, তারা বাধ্য কম টাকায় এই ক্ষেতগুলোতে দিনের পর দিন কাজ করতে। স্যামি মনের খুবই ভালো এবং সে সবাইকে রেসপেক্ট করে, একটু শান্ত প্রকৃতির ছেলে অ্যাকচুয়ালি সে। অন্যদিকে স্যামির আরও দুই ভাইকে আমরা দেখতে পাই, স্মোক এবং স্ট্যাক। তাদের স্মোক স্ট্যাক ব্রাদার বলা হয় এবং এরা জানে যে ক্ষমতা কিভাবে ছিনিয়ে নিতে হয়। এরা দুজন প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল। এছাড়াও একটা বড় ক্রিমিনাল গ্যাং যাদেরকে শিকাগো আউটফিট বলা হতো তাদের হয়েও তারা কাজ করেছে। তো মোটমাট লড়াই, ক্ষমতা এগুলোর ব্যাপারে এদের যথেষ্ট জ্ঞান রয়েছে। তাদের কাছে বেশ রয়েছে অনেক টাকা এবং সেই টাকা নিয়েই তারা একটা সমিল কিনতে চায় যেখানে তারা একটা জুক জয়েন্ট বানাবে। জুক জয়েন্ট এক টাইপের কমিউনিটি গ্যাদারিং যেখানে মানুষেরা একত্রিত হয়ে নাচ গান, টাকা পয়সা, মদ এইসবে খরচা করবে। তো স্মোক এবং স্ট্যাক দুই যমজ ভাই, তারা হগুড নামক একজন মানুষের থেকে এই বৃহৎ সমিলটাকে কেনে, যেটাকে তারা রিনোভেট করে একটা জুক জয়েন্ট বানাবে। তবে সেই হগুড নামক মানুষটা একদমই সুবিধার মানুষ না, সে একটা রেসিস্ট মানুষ এবং আমরা এটাও জানতে পারি যে সে একটা ক্ল্যান মেম্বার। তাদের ক্ল্যানটাকে বলা হয় কু ক্লুক্স ক্ল্যান, যারা হচ্ছে বেসিক্যালি কালো বর্ণের মানুষদের উপর অত্যাচার করে বেড়ায়। তো স্মোক তখন তাকে বলে দেয় যে তোমার ক্ল্যান মেম্বাররা এসে যদি কোনো জ্বালাতন করে বা কোনো সমস্যা যদি তৈরি করে তাহলে ভালো হবে না। স্মোক স্ট্যাকের কাছে কিন্তু বন্দুকও রয়েছে, সেই কারণে হগুড তখন বলে যে না, সে কোনো ক্ল্যানের অংশ না এবং সে কোনো ঝামেলা চায় না। বাট আমরা এটাও দেখতে পারি যে কথা বলার মাঝে বহুবার হগুড তাদের সামনে থুতু ফেলছে, যেটা ইন্ডিকেট করে যে সে এই মানুষগুলোকে বা এই বর্ণের মানুষগুলোকে কতটা নিচু চোখে দেখে। তারপর তারা চলে যায় স্যামির সাথে সাক্ষাৎ করতে, তাদের কাজিন। স্যামি খুব সুন্দর গিটার বাজায়, তবে যেমনটা দেখেছিলাম স্যামির পিতা অর্থাৎ জেড যে একজন ধর্মীয় মানুষ এবং সে স্যামিকে যেতে দিতে চায় না। স্যামি জানায় যে সে গোটা সপ্তাহ সেই খেতে, সেই ফিল্ডে কাজ করেছে এবং একটা দিন সে একটু শান্তিতে স্বাধীনভাবে কাটাতে চায়।
তবে তার পিতার মতে এই গিটার বাজানো একটা শয়তানের কাজ এবং একদিন শয়তান পিছু পিছু তার কাছে চলে আসবে। যাই হোক, স্যামি সিম্পলি এটাকে ইগনোর করে স্মোক এবং স্ট্যাকের সাথে চলে যায়। তারা তাদের সাপ্লাইজগুলো নিয়ে নেয়। যেমনটা বললাম, তারা একটা বড় জুক জয়েন্ট বানাবে, আজকের রাতেই সেটার উদ্বোধন করবে। অনেক কাজ আছে, বহু মানুষকে একত্রিত করতে হবে। একই সাথে স্মোক তার ছোট ভাই স্ট্যাককে নিয়ে একটু চিন্তিত, সেই কারণে সে স্যামিকে বলেছে স্ট্যাকের দিকে একটু নজর রাখতে, একই সাথে লক্ষ্য রাখতে যে কোনো মানুষ যাতে একভাবে তাদের দিকে তাকিয়ে না থাকে। অবশ্যই এটা একটা ললেস ল্যান্ড, এই মানুষগুলোকে কেউ পছন্দ করে না, তাদের সাথে কিছু হলে কেউ খবরও রাখবে না, তো তাদের নিজেদের খেয়াল নিজেদেরই তো রাখতে হবে। তারপর তারা মার্কেটে গিয়ে পৌঁছায়, জায়গাটার নাম হচ্ছে ডেল্টা। স্ট্যাক সেখানে একটা ছোট মেয়েকে দায়িত্ব দেয় তাদের গাড়িটা খেয়াল রাখতে। গাড়ির মধ্যে অনেক মালপত্র রয়েছে, যখন তখন চুরি হয়ে যেতে পারে, তো সেই মেয়েটা যদি কোনো সন্দেহভাজন কোনো মানুষকে দেখে তাহলে যাতে সে বাঁশি বাজায়, এবং এই কাজটা করলে সে যথেষ্ট টাকা পাবে। সো মেয়েটাকে কাজ দিয়ে সে চলে যায় তার পুরনো বন্ধু বৌচাও এবং গ্রেসের সাথে সাক্ষাৎ করতে। তারা দুজনেই চাইনিজ এবং এই স্থানে বহু চাইনিজ হিস্ট্রিও রয়েছে। স্ট্যাক তাদেরকে তার প্ল্যানটা জানায় যে তারা একটা জুক জয়েন্ট খুলতে চায়, যেটাকে ব্যারেল হাউসও বলা হয়, মানে যেখানে গিয়ে মানুষেরা মন খুলে টাকা খরচা করবে। এবং এই স্থানটা তারা বানাচ্ছে পার্টিকুলার তাদের নিজস্ব কমিউনিটির জন্যই, অর্থাৎ কালো বর্ণের মানুষদের জন্যই, যারা বেসিক্যালি ফ্রিড ব্ল্যাক ম্যান বলা হয়, অর্থাৎ যাদেরকে স্বাধীন করে দেওয়া হয়েছে। গ্রেস এবং বইয়ের একটা বড় শপ রয়েছে সেখানে, এবং তাদের দায়িত্ব পড়েছে সেই জুক জয়েন্টে মালপত্র সাপ্লাই করা। অবভিয়াসলি এটা করলে একটা বড় লাভও তারা পাবে, তো তারা রাজি হয়ে যায়। আর সেই মুহূর্তে গাড়িতে থাকা সেই মেয়েটা বাঁশি বাজিয়ে ওঠে। স্ট্যাক সেখানে গিয়ে দেখে যে দুজন মানুষ গাড়ি থেকে চুরি করার চেষ্টা করছে এবং সে সরাসরি তাদের পায়ে গুলি মেরে দেয়। যদিও পরে দেখতে পায় যে সেটা তারই এক পুরনো বন্ধু, যদিও স্ট্যাক সেখানে গুলি চালিয়ে বুঝিয়েই দিয়েছে যে তার সাথে কোনো ছেলে খেলামি করা যাবে না। একই সাথে যেহেতু সে গুলি চালিয়েছে সেই কারণে মানুষটা চিকিৎসার জন্য টাকাও সে দিয়ে দিয়েছে। তারপর স্ট্যাক চলেছে স্যামিকে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে আর একজন মানুষের সাথে সাক্ষাৎ করতে। যাত্রাপথে সে স্যামিকে একটু গান গেয়ে শোনাতে বলে এবং স্যামি তার ট্যালেন্টটা দেখায়। স্যামির ট্যালেন্টে স্ট্যাক তো একদম পাগলা। মোটমা স্ট্যাক বুঝেই গেছে যে আজকে তার একটা ভালো ইনকাম করবে, যদিও সে স্যামিকে তো ওই জন্যই নিয়ে গেছে তাদের জুক জয়েন্টে গান গাওয়ার জন্যই। একই সাথে আরেকজন পিয়ানিস্টও তো লাগবে, সেই কারণে তারা সাক্ষাৎ করে ডেল্টা স্লিম নামক আরেকজন মানুষের সাথে। সেখানে বসে সে মাউথর গান বাজাচ্ছিল। যেমনটা বলেছিলাম যে এই মানুষগুলোর কিন্তু অবস্থা খুবই খারাপ, সামান্য মিউজিক বাজিয়ে 2 পয়সা ইনকাম করে এবং এই মানুষটা সেই টাকাটা মদ খেয়ে উড়িয়ে দেয়। স্ট্যাক তার অফারটা দেয়, তবে সেই মানুষটা রাজি হচ্ছে না। সে জানে যে এক হোটেলে মিউজিক বাজানোর তার একটা পার্মানেন্ট জব রয়েছে, তবে এই মানুষটা কিন্তু চরম মাতাল। স্ট্যাকের কাছে রয়েছে আইরিশ বিয়ার, সেই মানুষটার কাছে একদম নতুন কিছু সেটা। স্ট্যাক তাকে জানায় যে এরকম ভর্তি ভর্তি বোতল রয়েছে, সে চাইলে যত খুশি পান করতে পারে, তবে আজকে রাতে তাদের সেই জুক জয়েন্টে গিয়েই মিউজিক বাজাতে হবে। এখন মদের নেশায় সে মানুষটা নাও তো করতে পারে না। ডেল্টা স্লিম তো খুবই হ্যাপি, সে এবং স্যামি একত্রে একটা সুন্দর মিউজিকও বাজায় এবং সেখানে বহু মানুষকে একত্রিতও করেছে। মোটমাট তাদের সেই জুক জয়েন্টের একটা অ্যাডভার্টাইজমেন্টও হয়ে যাচ্ছে এখানে, এবং অতগুলো মানুষদের মধ্যে পার্লিন নামক আর একটা মেয়েও আকর্ষিত হয়েছে যে খুব সুন্দর গান গায়, যাকে আবার স্যামির বেশ পছন্দ হয়েছে। স্যামি তাকে ইনভাইট করেছে আজকে রাতে জুক জয়েন্টে। সেই মুহূর্তে সেখানে অ্যানি নামক আর একটা মেয়ে চলে আসে, যে সরাসরি এসে স্ট্যাকের সাথে কথা বলতে চায়। আমরা জানতে পারি যে এটা স্ট্যাকের এক্স গার্লফ্রেন্ড। স্ট্যাক তাকে ছেড়ে দিয়ে চলে গেছিল, কারণটা খুবই সিম্পল। স্ট্যাক যে টাইপের ডেঞ্জারাস কাজগুলো করতো সে কখনোই চাইতো না যে তার বিপদগুলো তার গার্লফ্রেন্ডের উপরে এসে পড়ুক, মানে ম্যারির ভালোর জন্যই তাকে সে ছেড়ে দিয়ে গেছিল। যদিও এই কমিউনিটিতে কিন্তু ম্যারির তেমন কোনো ক্ষমতা নেই, কারণ সে সাদা চামড়া হলেও তাকে সুপিরিয়ার হিসেবে মনে করা হতো না, বিকজ তার গ্র্যান্ডফাদার একজন আফ্রিকান আমেরিকান ছিলেন। সো বুঝতেই পেরেছেন যে রেসিজমের রুট কতটা ছিল। তো স্ট্যাক, স্যামি এবং ডেল্টা স্লিম তারা যাচ্ছে সেই তুলোর ক্ষেতের মাঝখান থেকেই, যেখানে বহু কালো বর্ণের মানুষ কাজ করছে এবং তারা একত্রে গান গাইছে। এদেরকে বন্দুকের জোরে কাজ করানো হচ্ছে, এরা স্লেভ অ্যাকচুয়ালি। ডেল্টা স্লিম তখন চেঁচিয়ে একজনকে বলে ওঠে হাত তুলে তোমরা গান গাও। তখন সেই স্থানের মালিক আকাশে আরেকটা গুলি চালায় এবং সেই স্লেভটা ভয় পেয়ে আবার নিজের কাজ করা শুরু করে। যেমনটা আপনাদের বলেছিলাম যে এই মানুষগুলোর মধ্যে থেকেই কিন্তু সেই মিউজিকটা, যেটাকে আমরা ব্লুজ বলি, সেটা বেরিয়ে এসেছিল। তো এরকম একটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস মিউজিকের ইতিহাসটা কিন্তু মোটেও আনন্দের ছিল না। তারপর তারা কর্নব্রেড নামক আরেকজন মানুষকে হায়ার করে, যে আজকের রাতে সেই জুক জয়েন্টের একটা বাউন্সার হবে, মানে একটা গার্ড হবে। অন্যদিকে স্মোক চলে যায় তার পিতার কবরের কাছে। আমরা একটা গল্প অ্যাকচুয়ালি শুনেছিলাম যে এই দুই ভাইকে তাদের পিতা একদমই পছন্দ করতো না, কারণ তাদের জন্মের সময় তাদের মা মারা গেছিল। তাদের পিতা খুবই অ্যাবিউসিভ ছিল এবং স্ট্যাককে সে খুব মারতো। সেটা নিয়ে স্মোক প্রতিবাদও করে এবং সম্ভবত তাদের হাতেই তাদের পিতা মারা গিয়েছিল। তারা কোনোদিনই সেই পিতার ভালোবাসাটা পায়নি, তবে তারা তাদের পিতাকে কিন্তু ভালোবাসতো। স্মোক তারপর চলে যায় তার এক্স ওয়াইফের সাথে সাক্ষাৎ করতে, যার নাম হচ্ছে অ্যানি, যে হুডু রিচুয়ালস করে।
সেই স্থানের পুরনো মানুষেরা এই টাইপের রিচুয়ালসগুলো করতো, এক টাইপের ম্যাজিক। অ্যানি কিন্তু স্মোক এবং স্ট্যাককে খুবই ভালোবাসে এবং সে মনে করে যে তার ম্যাজিকের জন্যই এই দুই ভাই এতদিন জীবিত রয়েছে। তবে স্মোক আবার এইসব ম্যাজিকে একদমই বিশ্বাস করে না, এগুলো সে পছন্দ করে না, কারণ তাদের একটা বাচ্চা হয়েছিল, নিউবর্ন বেবি, যেটা মারা গিয়েছিল। তার ম্যাজিক যদি সত্যি এতটা কার্যকর হয় তাহলে সে তার বাচ্চাটাকে কেন বাঁচাতে পারলো না। সো এরকমই কিছু মতবিবাদের কারণে তাদের দুজনের সম্পর্কটা তেমন টেকেনি। তারা হয়তো স্বামী স্ত্রী নেই, বাট তাদের ভেতরে সেই কানেকশনটা এখনো রয়েছে। ওয়েল, অ্যানি খুবই সুন্দর রান্না করে এবং স্মোক এসেছে আজকে রাতে প্রতিটা মানুষদের জন্য যাতে অ্যানি রান্না করে। তো মোটামুটি সব লোক রেডি, মাল সাপ্লাই করা রান্নার লোক, দারোয়ান এবং অবশ্যই ভেতরে মদ এবং সিঙ্গারও তো রেডি। আজকে রাতেই সেই যুগ জয়েন্টে উদ্বোধন হবে। তবে গল্পের শুরুতে কি বলেছিল যে এক ভালো সঙ্গীত যেটা অতীত এবং ভবিষ্যতের প্রত্যেকটা আত্মাকে একত্রিত করে, একই সাথে সেটা শয়তানকেও আমন্ত্রণ করে। আমরা একজন মানুষকে দেখতে পাই, তার সারা গা থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং সে চলে যায় একটা বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য। সেই বাড়িতে একটা কাপল বসবাস করে এবং সেই আইরিশ মানুষটা যার সাহায্য প্রয়োজন, সে জানায় যে কিছু ইন্ডিয়ান্স বা যাদেরকে চক্ট বলা হয় তারা নাকি তার পরিবারকে, তার স্ত্রীকে হত্যা করেছে এবং তাকে হত্যা করার চেষ্টা করছে। তার সাহায্য প্রয়োজন, তার একটু লুকানোর জায়গা প্রয়োজন। সেই যে মানুষটা যার সাহায্য প্রয়োজন তার নাম হচ্ছে রেমিক। তার সারা গা যেন পুড়ে গিয়েছে এবং সে সেই কাপলটার ঘরের মধ্যে এক টাইপের রোব লক্ষ্য করে, এক টাইপের ড্রেস যেটা সেই ক্ল্যানের মানুষগুলো পরে, কু ক্লুক্স ক্ল্যান, যারা সেই কালো বর্ণের বা অন্য রেসের মানুষদের বেশি একটা পছন্দ করেন না। সেই কাপলটা জানা যে এই স্থানে কোনো ইন্ডিয়ান্স বা চক্টরা তো বসবাস করেন না, করতো সেটা কয়েক দশক আগে, এখন তো করে না। যাই হোক, তারা সেই মানুষটাকে আশ্রয় দেয় এবং কিছু সময় বাদে সত্যি কিছু চক্টরা সেখানে চলে আসে। তারা জানে যে তারা এক টাইপের মানুষকে খুঁজছে যে খুবই ডেঞ্জারাস এবং তাকে দেখে যেমনটা ইনোসেন্ট মনে হচ্ছে সে কিন্তু ততটা ইনোসেন্ট না। এখনই তাকে ধরার সময় লেট হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। তবে সেই কাপল সেই চক্র মানুষগুলোকে কোনো হেল্প করে না। সেই চক্রদের মধ্যে আরেকজন মানুষ সে লক্ষ্য করে যে সূর্য ডুবছে, সন্ধে হয়ে যাচ্ছে। তারা বুঝে যায় যে আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, তাদের এখান থেকে বেরোতে হবে এবং তারা সেখান থেকে চলে যায়। তারপর সেই কাপলের মধ্যে যে মেয়েটা ছিল সে চলে যায় তার স্বামীর সাথে সাক্ষাৎ করতে, যার নাম হচ্ছে বার্ট। তবে সে লক্ষ্য করে তার স্বামীর নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং যে মানুষটাকে তার আশ্রয় দিয়েছে যার নাম হচ্ছে রেমিক, তার মুখের রক্ত লেগে রয়েছে। সে জানায় যে তোমার স্বামী এখন বিশ্রাম নিচ্ছে, এখন সে ঠিক হয়ে যাবে। এবং আমরা দেখতে পাই যে সত্যি তাই, সেই মানুষটা উঠে দাঁড়ায়, তাদের চোখগুলো জলজল করছে, দাঁতগুলো বেরিয়ে গেছে, মুখের রক্ত, এবং অবশ্যই সেই বার্ড বা সেই মানুষটা সে তার স্ত্রীকে শিকার বানায়। তবে এরা কারা? ওয়েল, বেশি ভাবার আমাদের প্রয়োজন নেই, এরা হচ্ছে ভ্যাম্পায়ার। সে রেমিক ছিল একজন ভ্যাম্পায়ার এবং আমরা দেখেছি যে এই ভ্যাম্পায়ারটা সূর্যের আলো সহ্য করতে পারে না, যার কারণেই তার সারা শরীর পুড়ে গিয়েছিল, গা থেকে ধোঁয়া বেরোচ্ছিল। সেই চক্রগুলো ছিল একটা ভ্যাম্পায়ার হান্টার, তারা জানতো যে রেমিক একটা ভ্যাম্পায়ার, সেই কারণেই তারা সন্ধে হওয়ার আগেই সেই স্থান ত্যাগ করে চলে যায়। তবে এই স্থানের চক্টো এবং রেমিক যে একজন আইরিশ, এদের গল্প দেওয়ারও অনেক কারণ রয়েছে। কারণ যেমনটা বললাম, এই সিনেমাটা বেসিক্যালি হিস্ট্রিগুলোকে রিপ্রেজেন্ট করেছে। সেই রেমিক বলেছিল যে সেই চক্রদের তারা বিশ্বাস করেছিল, তবে তারাই নাকি তার পরিবারের উপরে আক্রমণ করে। ইতিহাসে এরকম বহু ইভেন্ট ঘটেছে। সেই আইরিশরা এক টাইপের ফেমিনে পড়েছিল, মানে খাদ্য অভাবে দেশের বহু মানুষ মারা গিয়েছিল, তখন চক্ররা তাদেরকে আশ্রয় দিয়েছিল। এখন আশ্রয় দেওয়ার নাম করে তাদের সাথে কি হয়েছে না হয়েছে এত কিছু আমি ডিসকাস করতে চাই না। তো ছোটোখাটো হিস্টোরিক্যাল রেফারেন্সগুলো এখানে দেওয়া হয়েছে এবং এই সিনেমাতে পার্টিকুলারলি সেই মানুষগুলোর উপর ফোকাস করা হয়েছে যারা লাঞ্ছিত হয়েছিল, যাদের সাথে খারাপ হয়েছিল। এই যেমন আফ্রিকান আমেরিকান কালো বর্ণের মানুষগুলো, চক্টো ইন্ডিয়ান্স, যাদের ইতিহাস আপনারা জানেন যে কিভাবে তাদেরকে তাদের নিজেদেরই জমি থেকে উচ্ছেদ করা হয়েছিল। তারপরে এই আইরিশ মানুষগুলো, যাদেরকে একটা সময় দেশে হোয়াইট স্লেভ বলে বিক্রি করা হতো। এই জন্যই বলেছিলাম যে আপনারা যদি এই সিনেমা দেখেন তো এরকম বহু জিনিস থাকবে, বহু আলোচনা থাকবে যেগুলো একদম ইরিলিভেন্ট লাগতে পারে আপনাদের কাছে। তো ঐতিহাসিক আলোচনা বাদই দিলাম, এইটুকুনি তো বুঝলাম যে রেমিক একটা ভ্যাম্পায়ার, যে সেই কাপলটাকে কামড় টামড় দিয়ে তাদেরকেও ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছে। তো রাতের বেলা সেই যুগ জয়েন্ট ওপেন করা হয়েছে, কথা মতন বহু মানুষ একত্রিত হয়, তারা তাদের টাকা পয়সা খরচা করা শুরু করে। স্যামির সাথে পার্লিনের বেশ জুড়িটা জমেছে, তারা একে অপরকে পছন্দও করা শুরু করেছে। একই সাথে ম্যারিও সেখানে এসেছে এবং ম্যারির মুখ থেকেও আমরা জানতে পারি যে কিভাবে স্ট্যাকের সাথে তার সম্পর্ক হয়েছে। অ্যাকচুয়ালি ম্যারির যে মা ছিল সেই নাকি স্ট্যাক এবং স্মোককে বড় করেছিল। যেমনটা বললাম, সেই ক্ল্যানের মানুষগুলো বা সেই সাদা বর্ণের মানুষগুলো এই মানুষগুলোর সাথে খুবই খারাপ আচরণ করতো। তবে ম্যারির মায়ের কারণে সেই ক্ল্যান মেম্বার্সরা এই দুই ভাইয়ের সাথে কিছু খারাপ করতে পারেনি। তো সেখানে পার্টি শুরু হয়, গান গাওয়া শুরু হয়, স্যামি তার জাদুটা দেখায়। যেমনটা বলেছিলাম যে স্যামির গলায় একটা জাদু রয়েছে,
গল্পের শুরুতে সেটাও তো বলেছিলাম যে কিছু কিছু মানুষ এমন একটা শক্তি নিয়ে জন্মায় যারা এই মৃত্যু এবং লিভিংস অর্থাৎ জীবন্তদের দুনিয়ার মাঝে যে পর্দাটা রয়েছে সেটাকে ফাটিয়ে দেয়। স্যামির সেই গানে অতীত এবং ভবিষ্যতের প্রত্যেকটা আত্মা একত্রিত হচ্ছে, তারা অ্যাট্রাক্ট হচ্ছে সেই স্থানে। আমরা সেই ওল্ড ক্লাসিক্যাল ব্লুজ থেকে শুরু করে সেই ডেড মেটাল, মডার্ন হিপ হপ সব কিছু দেখতে পারি। যে মিউজিকের কালচারাল ইম্প্যাক্ট সব কিছু আমরা এই ছোট্ট সিকোয়েন্সটাতে দেখতে পারি। তবে এটাও তো আমরা শুনেছিলাম যে সঙ্গীতের সেই শক্তি শয়তানকেও কিন্তু অ্যাট্রাক্ট করে, এবং আমরা দেখতে পাই যে রেমিক এবং সেই দুই কাপল তারাও সেই স্থানে চলে এসেছে। তারা সেই স্থানে প্রবেশ করার চেষ্টা করে, তবে কনভেট তাদেরকে আটকে দেয়। রেমিক জানে যে তারাও এখানে এসেছে টাকা পয়সা খরচা করার জন্য, সঙ্গীতের জন্য, তবে কোনোভাবেই তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। তবে এটা তো ভ্যাম্পায়ার, রাতের বেলা এদের শক্তি চড়ো, তারা কি পারবে না এই মানুষগুলোর উপরে গাজর খাটাতে? ওয়েল, এখানেই বেসিক ভ্যাম্পায়ারদের রুলস চলে আসে। ভ্যাম্পায়াররা চাইলেই কোনো প্রাইভেট প্রপার্টিতে বা যেমন তেমন বাড়িতে ঢুকে যেতে পারে না, তাদেরকে ইনভাইট করতে হয়। ইভেন কাউন্ট ড্রাকুলা, সেই ভ্যাম্পায়ারদের রাজা, তার ক্ষেত্রেও নিয়মটা সেম। তারা ততক্ষণ সেই বাড়িতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তাদেরকে ইনভাইট করা হচ্ছে। সেই কারণে রেমিক বহুবার তাদেরকে রিকোয়েস্ট করে, তারা ইভেন গানও গেয়ে শোনায় যে গানটার অনেক সিগনিফিকেন্ট মিনিং রয়েছে, তবে আমি সে ব্যাপারে আলোচনা করতে চাই না। তো তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয় না। তবে অন্যদিকে সেই দুই ভাই রিয়েলাইজ করে যে এই যুগ জয়েন্ট থেকে তাদের লাভ খুব একটা বেশি হবে না, কারণ তারা এই মুহূর্তে জিম ক্রো ইকোনমিতে রয়েছে। অর্থাৎ এই মানুষগুলো এখনো সেই অধিকারটা পায়নি দেশের অন্যান্য মানুষদের কাছে যে অধিকারটা রয়েছে। তারা নিজস্ব কোনো বড় বিজনেস বানাতে পারবে না, সেখান থেকে প্রপার প্রফিটও তারা নিতে পারবে না। অন্যান্য মানুষরা যেখানে ডলারে পে করে, সেখানে এই ফ্রিড মানুষ বা এই কালো বর্ণের মানুষগুলো কোম্পানি স্ক্রিপ্টের মাধ্যমে পে করে। মানে বেসিক্যালি এদেরকে ক্ষমতাচ্যুত করে রাখা হয়েছে যাতে এরা কোনো বড় বিজনেসম্যান না হতে পারে। সো সেখানে দুই ভাই চিন্তায় পড়ে গেছে যে এইভাবে তো তারা যত টাকা লাভ করার চিন্তা করছে তত তো লাভ হবে না তাদের। তখন ম্যারি বলতে থাকে যে সেই যে মানুষগুলো এসেছিল একটু আগে গান গাওয়ার জন্য, তারা তো আর কোম্পানি স্ক্রিপ্টের মাধ্যমে পে করবে না, তারা রিয়েল ডলারে পে করবে, যেটা প্রয়োজন এই মুহূর্তে তাদের। সেই কারণে ম্যারি চলে যায় তাদের সাথে কথা বলার জন্য। সেই তিনজন মানুষ অর্থাৎ প্রেমিক এবং বাকি সেই কাপল, তারা সেখানে একটা সুন্দর গান গাইছে। সো ম্যারি তাদেরকে এক কথা বলবে, তবে সেই মানুষগুলো তো অন্য আলোচনা করা শুরু করে দিয়েছে। অবশ্যই ম্যারি এই মুহূর্তে স্যাড, কারণ সে স্ট্যাককে ভালোবাসে, তবে স্ট্যাক সেটাকে অ্যাকসেপ্ট করছে না। সে অনেক সমস্যায় রয়েছে এবং এই সমস্যাগুলোকে ট্রিগার করে তারা ম্যারিকে তাদের দলে আনতে চায়। ম্যারি তো বুঝতে পারছে না যে এরা কি সব কথা বলা শুরু করেছে, এবং তখনই সে লক্ষ্য করে যে রেমিকের মুখ থেকে লালা ঝরছে। তাদের কথাবার্তাগুলোও ঠিক না। ম্যারি তখন তাদেরকে বন্দুকের ভয় দেখিয়ে বলে যে এখান থেকে চলে যেতে, আর তখনই রেমিক ম্যারির উপরে আক্রমণ করে। ম্যারি তারপর ফিরে এসেছে। সে কনভেটকে জিজ্ঞেস করে যে সে কি তাকে ঢুকতে দেবে না। অবশ্যই কনভেট ম্যারিকে চেনে এবং সে ম্যারিকে ঢুকতে দেয়। ম্যারি চলে যায় স্ট্যাকের সাথে সাক্ষাৎ করতে, এবং স্ট্যাক জানে যে সেই মানুষগুলোর কাছে গোল্ড কয়েন রয়েছে যেটা সে ম্যারিকে দিয়েছে। এই সেম গোল্ড কয়েন আমরা রেমিকের কাছেও দেখেছিলাম, যেটা সে সেই কাপলটাকে দিয়েছিল তাকে তার বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য। এখন আমরাও তো জানি যে গোল্ড কয়েন কখন ব্যবহার হতো, মানে কত সময় আগে ব্যবহার হতো। রেমিকের কাছে এই গোল্ড কয়েন এখনো রয়েছে। এর থেকে বোঝা যায় যে তার বয়স কত বেশি, মানে সে কতটা পুরনো। যাই হোক, স্ট্যাক তো খুবই খুশি। অন্যদিকে ম্যারি তাকে সিডিউস করতে থাকে এবং তারা একটা পার্সোনাল রুমে চলে যায়। একই সাথে কনভেট চলে যায় টয়লেটে। তার একটু চাপ পড়েছে, তবে জঙ্গলে সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পারে। সো ম্যারি, সে তো ইনফেক্টেড হয়ে গেছে, আমরা জানি। তার মুখ থেকে সেম লালা পড়ছে, তবে স্ট্যাক সেটা বুঝতে পারছে না। মানে একদম রোম্যান্সে ডুবে রয়েছে সে, আর সেই কারণে সেই কাপলকে কেউ ডিস্টার্বও করছে না। তবে তখন স্মোক সেখানে চলে আসে। তাদের সেই কিচেনে একটা সমস্যা হয়েছিল এবং সে তার ভাইয়ের সাথে এই ব্যাপারে আলোচনা করতে চায়। সে ভেতরে যখন প্রবেশ করে, সে দেখে যে ম্যারি স্ট্যাকের শরীরের উপর বসে তার রক্ত পান করছে। সেই দৃশ্য দেখে স্মোক বেশ কয়েকটা গুলি ম্যারির গায়ে মারে। তা সত্ত্বেও ম্যারি উঠে দাঁড়ায় এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। স্ট্যাক চরম ঘায়াল, তার যথেষ্ট রক্ত ঝরে গিয়েছে এবং অল্প সময়ের মধ্যেই সে মারা যায়। সে অ্যানিকে বলে তার সেই হুডু ম্যাজিক ট্যাজিক করে তার ভাইকে ঠিক করে দিতে, তবে সে জানে যে এটা পসিবল না। সেই যুগ জয়েন্ট সেখানে বন্ধ করে দেওয়া হয়, মানুষদের বলা হয় চলে যেতে, পার্টি আজকের মতন শেষ। অন্যদিকে তারা বুঝতে পারছে না যে কি হলো। স্যামি তখন শুনতে পেয়েছিল যে ম্যারি বলেছিল যে আমরা তোমাদের সবাইকে শেষ করে দেবো। সে তো একা ছিল, তবে আমরা বলতে কাদেরকে সে বুঝিয়েছে। অ্যানি এখানে ব্যাপারটা বুঝতে পেরেছে। সেই কারণেই সে স্মোককে বলে যে স্ট্যাকের বডিটা বাইরে দিয়ে আসতে বা ঘরের মধ্যে বন্ধ করে রাখতে। অন্যদিকে সেই চাইনিজ কাপল গ্রেস জানায় যে তাদের এখান থেকে বেরোতে হবে। সে জানায় যে তারা এখানে এসেছিল এই যুগ জয়েন্টে হেল্প করতে, ব্যাস এটুকুনি। পার্টি শেষ, সে এখান থেকে বেরোবে। সে ফিল করতে পারছে যে খারাপ কিছু একটা হবে। সে তার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করে এবং বউ চলে যায় বাইরে গাড়িটা আনার জন্য।
অন্যদিকে যে দারোয়ান ছিল সে তো টয়লেটে গিয়েছিল, অর্থাৎ কনব্রেড সে ফিরে এসেছে, সে কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। তাকে সবাই জিজ্ঞেস করে যে এখানে এত কিছু হয়ে গেল, তুমি কোথায় ছিলে? সে জানে যে তার একটু সময় লেগেছে 1 নম্বর 2 নম্বর করতে, এখন সে একটু ভেতরে আসতে চায় যাতে সে সবাইকে হেল্প করতে পারে। আর এখানেই সবার একটু খটকা লাগে যে কনভেন্ট তো তাদের নিজেদেরই লোক, তাকে আবার ইনভাইট করতে হবে কেন, মানে তার জন্য সরে জায়গা কেন বানাতে হবে? সে তো চাইলে এমনি ঢুকে যেতে পারে ভেতরে। অ্যানি বুঝতে পেরে যায় যে সে মৃত, তবে কনভেন্ট কিছুতেই স্বীকার করবে না, তার একদম ফুল সেন্স রয়েছে। সে অ্যানিকে পাগল প্রমাণ করার চেষ্টা করছে। অবশেষে সেখানে একটা ঝগড়া লাগে এবং কনভেন্ট জানায় যে ঠিক আছে সে ভেতরে প্রবেশ করবে না, সে স্মোকের থেকে টাকাটা চায় তার কাজের, যেটা নিয়ে সে নাকি চলে যাবে। স্মোক যখন হাত বাড়িয়ে বাইরে তাকে টাকাটা দেওয়ার চেষ্টা করে তখনই কনভেন্ট তার হাতে কামড় দেওয়ার চেষ্টা করে, তবে স্মোক সময় মতন তাকে গুলিটা মেরে দেয়। সবাই বুঝে যায় যে কনভেন্টও ইনফেক্টেড হয়ে পড়েছে। আর যেমনটা বললাম যে সেই রুলস, কোনো ইনভিটেশন ছাড়া তারা ভেতরে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে স্ট্যাক যে একটু আগে মারা গিয়েছিল সে আবারও জীবিত হয়ে গেছে। স্মোক ভাবছে যে তার ভাই আবারও ফিরে এসেছে, তবে অ্যানি সে জানে যে এটা তার ভাই না। সত্যি তো তাই, তার পালস বন্ধ হয়ে গেছিল, অতটা রক্ত ঝরেছিল, সে কিভাবে পুনর্জীবিত হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে যে এই মানুষগুলো কিন্তু একদম নর্মাল রিয়্যাক্ট করছে, তাদের জীবন তো চলে গেছে কিন্তু তাদের প্রত্যেকটা স্মৃতি কিন্তু রয়ে গেছে। যাই হোক, স্ট্যাক দরজা ভেঙে বাইরে বেরোয় আর তখনই অ্যানি তার মুখে গার্লিক ওয়াটার ছুঁড়ে মারে। পুরনো সেই ফোকলোরগুলোতেও রয়েছে যে ভ্যাম্পায়াররা গার্লিক, রসুন এটাকে সহ্য করতে পারে না, সেই কারণেই স্ট্যাক দৌড়ে সেই বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে যায়। অ্যানি তারপর এক্সপ্লেন করে সেই গল্পগুলো যেগুলো সে শুনেছে, ভ্যাম্পায়ারদের গল্প। সেই মানুষটা তো মৃত, তবে তার আত্মাটা তার শরীরেই থেকে যায়, এটা একটা অভিশাপ এবং তাকে মুক্তি দেওয়ার একটাই উপায় তাকে একদমভাবে ধ্বংস করে দেওয়া। তবে কিভাবে? তারা সূর্যের আলো সহ্য করতে পারে না, একটা ধারালো কাঠ সরাসরি তাদের বুকে আঘাত করলে বা সিলভার, এগুলো দিয়ে তাদেরকে দমন করা সম্ভব। অ্যানি তখন স্মোককে প্রমিস করতে বলে যে কোনো কারণে যদি অ্যানি টার্ন হয়ে যাবে, ইনফেক্টেড হয়ে যায়, স্মোক যাতে তাকে হত্যা করে দেয়। অ্যানি এই অভিশাপটা পেতে চায় না, বরং সে তাদের মৃত মেয়েটার কাছে যেতে চায়। অন্যদিকে সে ভ্যাম্পায়ারটা রেমিক, সে তো নিজস্ব একটা ক্ল্যানই বানিয়ে নিয়েছে। এই সিনেমাতে এই ভ্যাম্পায়ারদের টিপিক্যাল সেই ভ্যাম্পায়ার দেখায়নি যেমনটা আমরা অন্যান্য সিনেমায় দেখি। যেমনটা রেমিকের আমরা গল্পটা শুনেছি, সে একজন আইরিশ যাদের একটা স্যাড হিস্ট্রি রয়েছে। এই ব্ল্যাক আমেরিকানগুলো এরাও কিন্তু নিপীড়িত মানুষ। সো এখানে ভ্যাম্পায়ারগুলো কিন্তু ক্ষমতা প্রদর্শনে আসেনি, বরং তারা নিজস্ব একটা গ্রুপ বানানোর চেষ্টা করছে। অবশ্যই এটা হরর সিনেমা, তবে বহু জিনিসকে আমরা এখানে মেটাফর হিসাবে ধরতে পারি যে সেই অ্যাবিউজড মানুষগুলো, সেই নিপীড়িত মানুষগুলো একত্রিত হয়ে যখন রিভোল্ট করার চিন্তা করে, তারা বিদ্রোহ করার চিন্তা করে, তো এই ভ্যাম্পায়ারদের গ্রুপটা হচ্ছে সেরকমই একটা গ্রুপ। ইভেন রেমিকের মুখ থেকে বেরোনো কিন্তু প্রত্যেকটা কথা সত্য, সে কাউকে কিন্তু কোনো মিথ্যে কথা বলেনি। একদিকে সেই ঘরের মধ্যে থাকা মানুষগুলো প্রত্যেকে গার্লিক খেয়ে নিয়েছে, রসুন খেয়ে নিয়েছে, যাতে তাদের রক্তটা সেই ভ্যাম্পায়ারগুলো না পান করতে পারে। অন্যদিকে বাইরে গ্রেসের স্বামী অর্থাৎ বউ, সে এসেছে তার স্ত্রীকে ডাকার জন্য। অন্যদিকে কনভেন্ট আর একজন মানুষকে হত্যা করছে, কিন্তু বোন একদম সিম্পল সেখানে দাঁড়িয়ে রয়েছে। অবশ্যই তার কাছে তো এগুলো নর্মাল ব্যাপার, কারণ বোন নিজেও টার্ন হয়ে গেছে, সে নিজেও ভ্যাম্পায়ার হয়ে গেছে এবং সে তার স্ত্রীকে বাইরে আসতে বলছে। রেমিক তারপর নিজে গ্রেসের সাথে কথা বলে। রেমিকের কারণেই এই রোগটা সবার মধ্যে ছড়িয়েছে, সবাই ভ্যাম্পায়ার হয়েছে, তাই সবার স্মৃতি রেমিকের মধ্যে রয়েছে। রেমিক ইভেন গ্রেসের সাথে চাইনিজ ভাষায় কথা বলা শুরু করে। সে গ্রেসকে এটাও বলে যে ঠিক আছে, গ্রেস যদি বাইরে না আসে তাহলে সে তাদের সেই স্টোরে যাবে যেখানে তাদের মেয়ে অর্থাৎ লিজা রয়েছে। তখনই গ্রেস রেগে যায়, এত বেশি তাদেরকে খাটতে হবে না, জাস্ট রেমিক বা তাদেরকে ইনভাইট করতে হবে ভেতরে আসার জন্য, দ্যাটস ইট। এটা করলে সমস্যাটাই বা কি? তারা মৃত্যুর পরে যে স্বর্গের খোঁজ করছে সেই স্বর্গ তারা পৃথিবীতেই তো পাবে, তারা অমরত্ব পাবে, সারা জীবন বেঁচে থাকবে, এই দুনিয়াটাকে তারা চেঞ্জ করতে পারবে। অবশ্যই এই মানুষগুলো প্রত্যেকেই তো নিপীড়িত, তারা প্রত্যেকেই স্বাধীন হতে চায়, তবে তারাও জানে যে অত সহজে তারা স্বাধীনতা পাবেন না, এটা তাদেরকে ছিনিয়ে নিতে হবে। রেমিক জানায় যে তারা একত্রে সেই স্বাধীনতাটা অর্জন করতে পারবে। স্মোক যেখানে এই বৃহৎ যুগ জয়টা খুলেছিল, এটাও তো একটা মিথ্যের উপরে তৈরি করেই তো তৈরি হয়েছে। সে যে হগুড নামক একটা মানুষের থেকে এই সমিলটা কিনেছিল, সে নিজেই তো সেই ক্ল্যানের একজন হেড, কু ক্লুক্স ক্ল্যান। সে হগুডের নেফিউ তো এখানে রয়েছে। অ্যাকচুয়ালি রেমিক যে কাপলের বাড়িতে গিয়েছিল সেখানে সেই ক্ল্যানের রূপটাও তো তারা দেখেছিল, আর তাদের থেকে রেমিক তাদের স্মৃতিটাও তো পেয়ে গেছে। সেই হগুড সে পরের দিন সকালবেলাই আসতো তার লোকজনদের নিয়ে এই স্থানে সবাইকে হত্যা করার জন্য। পরে স্ট্যাক সেখানে চলে আসে, সে তার ভাইকে বলে যে তারা যে স্বাধীনতার খোঁজ করছে, তারা চেয়েছিল প্রচুর টাকা ইনকাম করবে, এক নতুন জীবন শুরু করবে, এই জীবনটা তারা এখানে কোনোদিনই শুরু করতে পারবেন না। সে ফ্রিডম পাওয়ার একটাই উপায়, যদি তারা এই মানুষগুলোকে, এই ভ্যাম্পায়ারগুলোকে ভেতরে আমন্ত্রণ করে।
স্ট্যাক তো জানিয়ে দিয়েছে সে তার ভাইয়ের সাথে তার এই নতুন জীবনটা কাটাতে চায়। সে চায় যে স্মোকও তার সাথে জয়েন করুক, এবং তাদের কথাগুলো এতটা ইনফ্লুয়েন্সিয়াল যে প্রত্যেকটা মানুষ তাদের কথা শুনে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। অন্যদিকে গ্রেস, যে তার ছোট মেয়েটাকে নিয়ে খুবই চিন্তিত, তার স্বামী বাইরে ইনফেক্টেড অবস্থায় রয়েছে, সে আর এরকম ভাবে ভেতরে লুকিয়ে থাকতে পারবে না। সে একটা মা যে তার বাচ্চার জন্য সবকিছু করতে পারে, আর সেই রাগেই সে এই মানুষগুলোকে ভেতরে আমন্ত্রণ করে যাতে সে তাদের সাথে লড়তে পারে, আর এটাই তাদের সব থেকে বড় ভুল ছিল। গ্রেস চেঁচিয়ে তাদেরকে আমন্ত্রণ জানায় আর তারা চলে আসে, আর সেখানে শুরু হয় একটা ক্যাওস। গ্রেস নিজে তো মারা যায়, তবে তার স্বামীকে সে হত্যা করে। ভ্যাম্পায়ারদের হাতে বহু মানুষ মারা যায়, বহু মানুষ সেখানে ভ্যাম্পায়ারকে হত্যা করে। অন্যদিকে স্ট্যাক অ্যানিকে কামড় দিয়ে দেয়। অ্যানি স্মোককে কি বলেছিল যে সে একটা ভ্যাম্পায়ার হতে চায় না, বরং সে তার মেয়ের সাথে সাক্ষাৎ করতে চায়। স্মোক তার প্রমিসটা রাখে এবং সে অ্যানিকে সেইভাবেই হত্যা করে যাতে সে ভ্যাম্পায়ারে পরিণত না হয়। অবশেষে থাকে সেখানে স্মোক এবং স্যামি। এই স্যামির জন্যই তো রেমিক এখানে এসেছিল, সেই ভ্যাম্পায়ারটা। সে ইভেন একটা ডিলও দিয়েছিল যে সে সবাইকে ছেড়ে দেবে যদি স্যামিকে তারা সঁপে দেয়। কেন? কারণ স্যামির মধ্যে সেই শক্তি রয়েছে, তার মধ্যে সেই ট্যালেন্টটা রয়েছে যেটা রেমিকের পূর্বপুরুষদের একত্রিত করতে পারবে এই স্থানে। রেমিক তার পূর্বপুরুষদের, তার ভালোবাসার মানুষদের, তার পরিবারের সাথে একত্রিত হতে চায়, তাদের আত্মাগুলোকে ডাকতে চায়, এবং স্যামির সঙ্গীত সেটা করতে পারবে। সেই কারণে সে স্যামির পাওয়ারটা নিতে চায়। সো সেই যে কথাটা শুনেছিলাম না, যে সেই সঙ্গীত বা তার মধ্যে যে শক্তিটা রয়েছে সেটা অতীত এবং ভবিষ্যতের আত্মাগুলোকে একত্রিত করতে পারে, যেটা রেমিক জানে। অন্যদিকে স্মোক এবং স্ট্যাক দুই ভাইয়ের মধ্যে হচ্ছে লড়াই। আমরা লক্ষ্য করি যে স্ট্যাক কিন্তু তার ভাইয়ের উপর সেইভাবে আক্রমণ করছে না, সে চায় যে তার ভাই তার দলে চলে আসুক। ইভেন লড়াইয়ের দরুন তাদের মধ্যে তর্কও হচ্ছে। একসময় তো আমরা এটাও দেখি যে স্ট্যাক স্মোককে কামড় দেওয়ার চেষ্টা করে, তবে সে পারে না, কারণ স্মোক গলাতে এক টাইপের হাড় পড়েছিল যেটা অ্যানি তাকে দিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে অ্যানির সেই জাদুটোনা, মানে যেটাকে হুডু বলা হয়, সেটাতে স্মোক বিশ্বাস করতো না, কিন্তু তারই দেওয়া সেই হাড়টা কিন্তু তাকে সেই কামড়ের হাত থেকে বাঁচায়। অন্যদিকে স্মোক সেই ধারালো কাঠ দিয়ে স্ট্যাকের বুকে আঘাত করতেই যাবে, এবং সে শেষবারের মতন বলে ওঠে যে আমাকে ক্ষমা করে দিও, আমি আর এবার তোমাকে রক্ষা করতে পারলাম না। কথার অর্থ হচ্ছে যে স্মোক তার ছোট স্ট্যাককে সবকিছুর থেকে রক্ষা করেছে, সবকিছু থেকে বাঁচিয়েছে। অবশ্যই নিয়তির খেলা এটাই যে সেই তার নিজের ভাইকে হত্যা করতে চলেছে। তখন স্ট্যাক বলে ওঠে যে তোমার সরি বলার কিছু নেই, তুমি তো সারা জীবন এটাই করেছো, মানে আমাকে রক্ষা করেছো। এটার মানে এটাই যে এটা অ্যাকচুয়ালি ভ্যাম্পায়ার, তবে তাদের কনসিয়াস রয়েছে, তারা স্টিল মাইন্ডে রয়েছে, তারা জানে তারা কি করছে, কোনটা ভুল কোনটা ঠিক তারা জানে। অন্যদিকে রেমিক স্যামিকে ধরেছে, সে স্যামির ট্যালেন্টটা, তার গানের শক্তিটা চায়। স্যামির মুখে যে আঁচড়টা দেখেছিলাম সেটা রেমিকের কারণেই হয়েছে, তারই নখের আঁচড়। স্যামি তখন বাইবেলের কিছু ফেস পড়তে থাকে ভয়তে, সে ভেবেছিল হয়তো এগুলো শয়তান, তবে রেমিক নিজে সেই পবিত্র লাইনগুলো বলতে থাকে, মানে কোনো মন্ত্রেই তার কিছু হবে না। রেমিক এটাই বলে যে সেই মানুষগুলো তাদেরকে দিয়ে জোর করে এই কথাগুলো বলিয়েছিল, এগুলো বলে তাদেরকে ব্যাপটাইজ করেছিল। এটার থেকে আমরা আর একটা হিস্টোরিক্যাল রেফারেন্স পেয়ে যাই যে কিভাবে এই আইরিশ মানুষগুলোর উপরে জোর করে ধর্ম চাপানো হয়েছিল। স্যামি তখন তার গিটারটা দিয়ে রেমিকের মুখে একটা বাড়ি মারে, এবং সেই গিটারের মধ্যে একটা সিলভার টাইপের প্লেট ছিল যেটা রেমিকের মাথায় গেঁথে যায়। এবং দেখুন যে গিটারের কারণে এই শয়তানগুলো এখানে এসেছে, সেই গিটারেরই একটা অংশ দিয়ে কিন্তু সে রেমিককে আঘাত করেছে। তবে তাও যথেষ্ট ছিল না, তবে অবশেষে স্মোক সেখানে চলে আসে, যে সরাসরি রেমিকের বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। আর ততক্ষণে ভোরের সূর্যের আলো উঠে গেছে, যে আলোতে সেই স্থানে উপস্থিত প্রত্যেকটা ভ্যাম্পায়ার মারা যায়। সকালবেলা স্মোক স্যামিকে তার গাড়ির চাবিটা দিয়ে দেয় এবং বলে যে বাড়ি চলে যেতে, এবং এই গিটারটা যাতে সে পুঁতে দেয়। স্যামি সেই গাড়িটা নিয়ে চলে যায় সেই চার্চে, তার পিতা যেখানে রয়েছে, গল্পের শুরুটা যেখান থেকে হয়েছিল। অন্যদিকে স্মোক এখনো এই স্থানে রয়েছে, কারণ তার একটা কাজ এখনো করা বাকি রয়েছে। যে মানুষটার থেকে সে এই বাড়িটা কিনেছে তারা তো নাকি আসবে সকালবেলা এদেরকে হত্যা করার জন্য, তাদের অপেক্ষাতেই সে রয়েছে। সময় মতন তারা চলে আসে, তবে স্মোক আগের থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল যে সবাইকে গুলি মেরে হত্যা করে দেয়। সেই লড়াইয়ের দরুন স্মোকের পেটে একটা গুলি লেগেছিল, সেই ক্ষত যথেষ্ট গভীর ছিল। স্মোক বুঝে যায় যে এবার তার সময় এসে গেছে, যে স্বপ্নটা সে দেখেছিল সেটা হয়তো পূরণ হবে না, তবে তার আগেও তো সে একটা স্বপ্ন দেখেছিল, সে এবং অ্যানি। আমরা দেখতে পাই অ্যানি তার ছোট্ট মেয়েটাকে নিয়ে রয়েছে, সে স্মোককে বলে তার মেয়েকে কোলে নিতে, এবং স্মোক তার মেয়েকে নিজের কোলে নেয়, যেটা ইন্ডিকেট করে যে স্মোক ফাইনালি মারা গিয়েছে। অন্যদিকে স্যামি যে তার পিতার সাথে সাক্ষাৎ করে, এবং তার পিতা তো বলেই ছিল যে এই গিটারই একদিন সেই শয়তান সেই ডেভিলকে ডেকে আনবে। সে তার ছেলেকে বারবার বলে এই গিটার ফেলে দিতে এবং তার সাথে এসে প্রে করতে, তবে স্যামি সেটা ফেলে না, বরং সে সেই গিটারের ভাঙা টুকরোটা নিজের বুকে ধরে রেখে গাড়িটা নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়।
তারপরে সময় অনেকটা কেটে গেছে, 60 বছর কেটে গেছে। স্যামি এখন বৃদ্ধ এবং সে একটা স্টেজ পারফর্ম করছে। সে খুবই ফেমাস এবং পারফরমেন্সের শেষে সে একটু রেস্ট নিচ্ছে। তখন কিছু মানুষ এসেছে তার সাথে সাক্ষাৎ করার জন্য। স্যামি জানে যে তারা কারা। তারা হচ্ছে স্ট্যাক এবং অ্যানি। সেই রাতে যে ঘটনাটা ঘটেছিল, যারা সূর্যের আলোতে পুড়ে মারা গিয়েছিল, তবে এরা দুজন কোনোভাবে পালিয়ে কোথাও লুকিয়ে সার্ভাইভ করে নেয় এবং আজও তারা সেম দেখতে রয়েছে। সময়ের সাথে সাথে তাদের লুক স্টাইলও চেঞ্জ হয়ে গেছে এবং স্ট্যাক সেখানে স্যামিকে সেম অফার দিতে এসেছে। স্যামির বয়স হচ্ছে, তার ভেতরে রোগও রয়েছে, তার হাতে তো আর বেশি সময় নেই। সেই কারণে স্ট্যাক তাকে জানায় যে সে যদি চায় তো তার কি কষ্ট যন্ত্রণাকে দূরে সরিয়ে দিতে পারে, সে একদম অমর হয়ে যেতে পারে। কিন্তু স্যামি না বলে দেয়। আজকে এতগুলো বছর কেটে গেছে, তারা এতদিন এই কারণে স্যামিকে কিচ্ছু বলেনি, কারণ সেই দিন রাতে স্ট্যাকের সাথে যে স্মোকের লড়াইটা বেঁধেছিল, সেদিন স্মোক তার ভাইকে কিন্তু আর হত্যা করেননি, বরং সে তার ভাইকে বলেছিল যে সে কিছু করবে না যদি সে স্যামিকে ছেড়ে দেয়। সেই কারণে স্ট্যাক এতদিন স্যামিকে কিছু বলেনি, সে তার ভাইকে প্রমিস করেছিল। তাই স্যামি তাদেরকে একটা সুন্দর গান গেয়ে শোনায় এবং তারা আবারও স্যামিকে একটা গুড বাই জানিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। আর তখনই স্যামি তাদেরকে একটা কথা বলে যে এখন তার বয়স হচ্ছে, হয়তো কোনো একদিন সকালবেলা তার ঘুম ভাঙবে সেই দুঃস্বপ্নটা মনে করে যেটা 60 বছর আগে ঘটেছিল। তবে সেই দিনটা স্যামি যতটা ফ্রি ছিল, স্যামি যেভাবে অনুভব করেছিল, সেটা সে সারা জীবনে কোনোদিন ফিল করতে পারবে না। সেদিনই তো সে মন খুলে গান গেয়েছিল। সে স্ট্যাককে জিজ্ঞেস করে যে সে কি এই জিনিসটা ফিল করতে পারবে কোনোদিন। স্ট্যাক জানায় যে না, সে তার ভাইকে মিস করে। সেদিনই সে এবং তার ভাই সব থেকে বেশি ফ্রি ছিল, তারা প্রত্যেকেই আনন্দে ছিল। সেদিনই সে এবং তার ভাই শেষবারের মতন সূর্যকে অনুভব করেছিল। সো স্ট্যাক যে অভিশাপটাকে প্রথমে স্বাধীনতা বলছিল, সে অবশেষে রিয়েলাইজ করে যে সেটা সত্যি স্বাধীনতা না, বরং একটা অভিশাপ যেটাতে সে ফেঁসে রয়েছে। গল্পটা শেষ হয় বৃদ্ধ স্যামির মুখে একটা হালকা হাসি। ঠিক একই হাসি আমরা স্যামির মুখে দেখেছিলাম ঠিক 60 বছর আগে, যখন সে অনেক আশা নিয়ে সেই জুক জয়েন্টে গান করার জন্য যাচ্ছিল। এবং সিনার্স সিনেমাটা এখানেই শেষ হয়। হয়তো সিম্পলি সিনেমাটার প্লটটা বলে দিলে ভিডিওটা হয়তো এত বড় হতো না, তবে সেটা বলে দিলে এই সিনেমার গভীরতা কতটা, এই সিনেমাটা কোন কোন মেসেজগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করেছে, হয়তো সেটাও বোঝানো যেত না। অবশ্যই সিনেমার 100% আমি এই ভিডিওতে বোঝাতে পারবো না। যেমনটা বললাম যে বহু রেফারেন্স রয়েছে যেগুলো পার্টিকুলারলি আমার কাছে ইরেলেভেন্ট আছে, সেই কারণে আমি অবশ্যই সেগুলো এক্সপ্লেন করতে পারবো না। তবুও আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি এবং আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এবং আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করেছেন। যদি করে থাকেন তো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার সোশ্যাল সাইটসগুলো ফলো করতে একদমই ভুলবেন না, প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, সেখানে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আমার ভিডিও আপাতত এইটুকুই, বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।